আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের এইচএসসি 21 ব্যাচের ফার্স্ট উইকের ফিজিক্স অ্যাসাইনমেন্টের স্পেশাল ক্লাসে। তবে আমরা কিন্তু আগে বলেছিলাম আমরা প্রথমে থিওরি পার্টটুকু খুব ডিটেলসে পড়ব, তারপরে গিয়ে আমরা অ্যাসাইনমেন্টটাকে করার ট্রাই করব। তবে যদি কেউ আগে থেকেই থিওরি পার্টটা পারো বা কারো যদি থিওরি পড়ার ইচ্ছা না থাকে, ওই ক্ষেত্রে আমাদের এই প্রথম ক্লাসটা তুমি স্কিপ করতে পারো। বাট আমাদের হাইলি রিকমেন্ড থাকবে তুমি থিওরিটা আগে বুঝে তারপরে গিয়ে অ্যাসাইনমেন্টটা সলভ করো। কারণ আমাদের মূল উদ্দেশ্য যেন শেখা হয়, অ্যাসাইনমেন্ট করাটা যেন মূল উদ্দেশ্য না হয়, মূল উদ্দেশ্য যেন শেখা হয় যে আমরা শিখতে পারতেছি কিনা। বাই দ্য ওয়ে, তোমরা সবাই জানো আমাদের ফিজিক্সের ফার্স্ট অ্যাসাইনমেন্টে কী ছিল, তা হচ্ছে ভেক্টর অধ্যায় ছিল। সো এখানে আমাদের কী কী থিওরি পড়তে হয় আমরা ছোট্ট করে ওই থিওরিগুলো একটু ডিসকাস করবো আমাদের এই প্রথম ক্লাসে, আর সেকেন্ড ক্লাসে গিয়ে আমরা ওই অ্যাসাইনমেন্টের ম্যাথগুলো করার চেষ্টা করবো। ওকে, তাহলে শুরু করে ফেলি ভাইয়া। একটু বেসিক থেকে যদি বলি, আমরা সবাই জানি যে রাশি কাকে বলে, যে সকল মানে এই ভৌত জগতে যা কিছু মাপা যায় তাকেই বলা হয় রাশি। খুব সিম্পল জিনিস। যেমনই ভাই এই যে মার্কারটা, এই মার্কারের লেন্থ মাপতে পারি, লেন্থ একটা রাশি। ভর মাপতে পারি, ভর একটা রাশি। তার মানে মাপতে পারলেই রাশি, আর মাপতে না পারলে রাশি না। তো রাশি না এমন একটা এক্সাম্পল দিতে পারবা? খুবই সিম্পল ভাইয়া, আমাদের যে মনের অভ্যন্তরে যা ঘটে, অর্থাৎ যদি বলি রাগ, কান্না, বা যদি বলি আমাদের হ্যাপিনেস কতটুকু, এটা কিন্তু মাপা যায় না। সো ওগুলো হচ্ছে রাশি না। এনিওয়ে, আমরা জানি দিকের উপর ভিত্তি করে আমাদের যে রাশি বা কোয়ান্টিটি, এটাকে দুই ভাগ করা যাচ্ছে, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। আর আমরা যে অধ্যায়ের নামটাই হচ্ছে ভেক্টর, সো আমরা ভেক্টর নিয়ে মেইনলি পড়বো। তোমরা এটা অবশ্যই জানো ভাইয়া, যদি কোনো কণার উপরে একই সময়ে দুইটা ভেক্টর রাশি কাজ করে, মনে করো এখানে কাজ করতেছে পি, এখানে কাজ করতেছে কিউ, মধ্যবর্তী কোণ মনে করো আলফা, ওই ক্ষেত্রে লব্ধি কোন দিকে হইতো? অবশ্যই লব্ধিটা হতো এদের দ্বারা গঠিত সামান্তরিকের কর্ণ বরাবর। ঠিক আছে, সো একটা সামান্তরিক আমরা ড্র করি রাফলি, এবং লব্ধি হবে কি এই সামান্তরিকটার কর্ণ বরাবর। লব্ধিকে আমরা নর্মালি আর দ্বারা লিখি, আর ফর রেজাল্ট্যান্ট, আমরা এগুলো জানি। আমি কিন্তু একটু থিওরি পার্টটুকু হালকা করে ডিসকাস করতেছি, এটা আমাদের পরবর্তীতে ম্যাথ করতে খুবই হেল্প করবে। আচ্ছা, এখন ধরে নিচ্ছি ভাইয়া লব্ধি আরটা পি এর সাথে থেটা কোণ উৎপন্ন করে। তোমরা অবশ্যই জানো তাহলে এই আর এর মানটা কিভাবে বের করতে হয় এবং এই থেটা কিভাবে বের করতে হয়। আর বের করার ফর্মুলা জানি কেমন ছিল ভাইয়া, আর ইকুয়াল টু হতো রুট ওভার অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা। তো এটা কত হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আলফা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লব্ধির ভ্যালু। কিন্তু লব্ধিও তো একটা ভেক্টর রাশি, তাহলে এর ক্ষেত্রে আবার দিকটাও ইম্পর্টেন্ট। যদি এর কোণটা থেটা হয়, আমরা সবাই জানি ভাই আমাদের ট্যান থেটা বের করার ফর্মুলা কি ছিল, আমাদের এই পার্টটাই মুছে ফেলি। ট্যান থেটা বের করার ফর্মুলা ছিল ভাই, উপরে হতো আমাদের কি কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। আমরা অনেকেই সূত্রটা মুখস্থ করে থাকি, বাট মুখস্থ করার থেকে এটা একটু টেকনিক করে মনে রাখতে পারলে খুবই বেটার হয়। কেন বেটার হয়? কারণ চিত্র কিন্তু ভাই অলওয়েজ এই প্যাটার্নের হবে না। মাঝে মধ্যে আমাকে এরকম বলতে পারে যে বলে ফেললো ভাইয়া যে মনে করো এখানে 5 এখানে 6 একক মানের দুইটা বল কাজ করতেছে, মধ্যবর্তী কোণ হচ্ছে 100 ডিগ্রি। ওই ক্ষেত্রে লব্ধির মান কত এবং লব্ধি এবং 6 মধ্যবর্তী কোণটা কত? এই ক্ষেত্রে আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই, কোনটা আমাদের পি কোনটা আমাদের কিউ। তুমি ট্রাই করে দেখো, এখনই তুমি এই সূত্রে অ্যাপ্লাই করো ভাই, অনেকেই দেখবা আটকায় যাবা। সো আমরা কীভাবে করতে পারি, আমরা ফার্স্টে এটাকে মনে রাখা ট্রাই করি। হ্যাঁ, এই ব্যাপারটা আমরা কীভাবে মনে রাখবো একটু দেখো। এটাকে আমি এভাবে পড়তাম আর কি, যে ট্যান থেটা হবে, আচ্ছা থেটার পরিচয় কী ছিল? থেটার পরিচয় ছিল হচ্ছে লব্ধি এবং পি এর মধ্যবর্তী কোণ। সো লেখার স্টাইলটা হচ্ছে লব্ধি যার সাথে এই থেটা কোণ করতেছে, এক্ষেত্রে পি এর সাথে, তাই না? লব্ধি যার সাথে এই থেটা কোণ করে সে নিচে একা বসবে। এবার ট্যানকে আমরা ভেঙে ফেলবো। আমরা জানি ত্রিকোণমিতি থেকে ট্যান ভাঙলে কি পাওয়া যায়? সাইন বাই কোসাইন, মানে সাইন বাই কস পাওয়া যায়। তার মানে সাইন লিখে ফেলবো, আবার কস লিখে ফেলবো। বাট হ্যাঁ, বি কেয়ারফুল, এখানে থেটা বলে আবার এখানে থেটা লিখে ফেলো না, এখানে কিন্তু মোট কোণটা বসবে, অর্থাৎ আলফা বসবে। আর পি যেহেতু বসে এসছে, বাকি আছে কিউ, কিউ এখানেও বসবে, এখানেও বসবে। ব্যাপারটা আমি আবার একটু বলি, লেখার স্টাইলটা ভাইয়া কি ছিল, যে একটা ভাগের দাগ দিব, লব্ধি যার সাথে থেটা কোণ করতেছে, লব্ধি যার সাথে থেটা কোণ করতেছে সে নিচে একা বসবে, প্লাস
ট্যানকে ভেঙে ফেললে সাইন মোট কোণ বাই কজ মোট কোণ, পি বসছে, বাকি আছে কিন্তু কিউ। তুমি এবার ভাই এই ব্যাপারটাকে এখানে অ্যাপ্লাই করে দেখো, তুমি একটু আটকাবা না। যেমন যদি বলি ভাইয়া এক্ষেত্রে লব্ধির মান কত, লব্ধির মান নিয়ে ভাই কারোই সমস্যা হয় না, নর্মাল নিয়ম পি স্কোয়ার ধরলেই হবে আর কি। হ্যাঁ, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, তাহলে 6 স্কোয়ার 5 স্কোয়ার 2 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু কজ মধ্যবর্তী কোণ হচ্ছে 100 ডিগ্রি, এই তো পেয়ে গেছি। আর যদি বলা হয় এই থেটা কত, তখন কিভাবে করবো ভাইয়া? এই প্রশ্নের ক্ষেত্রে থেটা হবে, একটা ভাগের দাগ দিব। দেখো এই লব্ধিটা থেটা কোণ করে কিন্তু 6-এর সাথে, তাই 6 নিচে একা বসবে, প্লাস ট্যানকে ভেঙে ফেললে সাইন মোট কোণ বাই কস মোট কোণ। সাইন মোট কোণটা কত ভাইয়া? মোট অ্যাঙ্গেল তো 100 ডিগ্রি, এই যে পি, এই যে এদের মধ্যবর্তী কোণ, তাই না? পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 100 ডিগ্রি, ওইখান থেকে 100, এখানেও 100, 6 বসছে, বাকি আছে কিন্তু ভাইয়া 5। এখান থেকে তুমি আলটিমেটলি সলভ করে কি ইজিলি থেটা পেয়ে যাবা। আশা করি ব্যাপারটা আমি খুব ফাস্ট একটু বলতে ট্রাই করলাম, তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধির মানের সূত্র, এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণের সূত্র, এই যে এই ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণের সূত্রটা। আচ্ছা, এইখান থেকে আমাদের একটা স্পেশাল কেস চলে আসে যখন আমরা নদী নৌকার ম্যাথগুলো করে থাকি, ঠিক আছে? তাহলে আমরা এরপরে জাম্প করব হচ্ছে আমাদের নদী নৌকায়। তার আগে ভিডিওটা পজ করে ভাইয়া এই পার্টটুকু যদি কোনো পার্ট উঠানোর থাকে উঠায় নাও। আশা করি উঠাই ফেলছো। এবার আমি এগুলাকে মুছে ফেলতেছি, এগুলাকে মুছে ফেলে আমরা নদী নৌকার জন্য কিছু স্পেশাল পার্ট দেখি, ঠিক আছে? টপিকের নাম লিখতে পারো ভাইয়া নদী নৌকা। এটা কিন্তু ভাইয়া ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই নদী নৌকার পার্টগুলো। আচ্ছা, এখানে মেইনলি 3টা কেইজের অঙ্ক হয়ে থাকে নদী নৌকার ম্যাথের মধ্যে। মেইনলি ভাইয়া 3টা কেইজের অঙ্ক হয়ে থাকে। কোন 3টা কেস? প্রথম কেসটাকে বলা হয় মিনিমাম দূরত্ব, ন্যূনতম দূরত্ব, ঠিক আছে? ন্যূনতম দূরত্ব। সেকেন্ড কেসের ম্যাথ হচ্ছে মিনিমাম সময়, ন্যূনতম সময়। আর লাস্ট ওয়ান হচ্ছে ভাই অন্যান্য কেস, মানে এই 2 কেস বাদ দিয়ে যা আছে সবগুলোই এই কেসে গিয়ে পড়বে 3 নাম্বার কেসে। কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের জন্য এই পার্টটা ইম্পর্টেন্ট না, এই পার্টগুলো ইম্পর্টেন্ট। এরও একটা ম্যাথ আছে, এরও ম্যাথ আছে, কিন্তু সো আমরা এই 2টা পার্টকে একটু বোঝা ট্রাই করে থাকি। তার আগে একটু বলে ফেলি ভাইয়া, প্রশ্ন তোমাকে এই যে এটাকে, এই মিনিমাম দূরত্ব, এটাকে প্রশ্নে অনেকগুলো নামে ডাকতে পারে। কি ডাকতে পারে? এটাকেই বলতে পারে হচ্ছে ভাইয়া, কি বলতে পারে? প্রথমত হচ্ছে স্রোতের লম্ব বরাবর, প্রথমত বলতে পারে স্রোতের লম্ব বরাবর নদী পারাপার, এটা বলতে পারে। বলতে পারে নদীটাকে সোজা সুজি পার হওয়া, এটাকেই বলতে পারে হচ্ছে ভাইয়া ঠিক অপর পারে যাওয়া, নদীর ঠিক অপর পারে যাওয়া, ঠিক অপর পার। এটাকেই বলতে পারে ভাইয়া আড়াআড়ি যাওয়া। যদিও ভাই একটু কনফিউজ হতে পারো ভাইয়া যে সোজাসুজি আবার আড়াআড়ি কি সেম কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ, আমাদের বই এগুলাই লিখছে। সো আড়াআড়ি। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ভাই প্রস্থ বরাবর, নদীর প্রস্থ বরাবর। এই সবগুলো কথার কিন্তু মিনিং আসলে একটাই। কি মিনিং? খেয়াল করো। মনে করি ভাইয়া এটা আমাদের নদীটা, এটা আমাদের একটা নদী, এটা হচ্ছে নদীর প্রস্থ। নদীর প্রস্থকে আমরা ইন জেনারেল ডি দ্বারা লিখব, আমাদের সূত্রের মধ্যে আমরা ডি অ্যাপ্লাই করব। নদীর প্রস্থ হচ্ছে কি ভাইয়া? ডি। আর স্রোত, আমাদের নর্মালি স্রোত আমরা এই দিকেই দেখাই, এক্স অক্ষের ডান দিক বরাবর আর কি। ধরে নিচ্ছি ভাইয়া নদীতে স্রোতের বেগ হচ্ছে ইউ। আর আমরা কিন্তু ভাই ভেক্টর অধ্যায়ে যে পার্টটুকু পড়ে থাকি, আমাদের এমন ধরি যে আমরা নদীর সর্বোচ্চ স্রোতের বেগ সমান, যদিও বাস্তবে এমন থাকে না, বাস্তবে পাড়ের দিকে একটু কম থাকতে পারে, মাঝে একটু বেশি থাকতে পারে, বা উল্টাও হইতে পারে। বাট আমরা ধরে নিব যে স্রোতের বেগটা নদীর সর্বোচ্চ সমান আছে, এটা হচ্ছে ইউ। আর মাঝির বেগ মনে করলা ভি। সো আবারও দেখে নেব কোনটার পরিচয় কি। ইউ হচ্ছে কিন্তু স্রোতের বেগ, ভি হচ্ছে মাঝির বেগ বা নৌকার বেগ, আর ডি হচ্ছে নদীর প্রস্থ। এখন যদি কেউ একজন এভাবে স্টার্ট করছে, সে যাবে কোন দিকে? হয়তো বা লব্ধি বরাবর, মনে করি ভাইয়া লব্ধি হচ্ছে এই দিক কোথাও, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইন জেনারেল কেস। এখন যদি বলি ভাইয়া মিনিমাম দূরত্বে পারাপার, দেখো তো ভাইয়া 2টা সমান্তরাল রেখা, এদের মধ্যে মিনিমাম দূরত্ব কোনটা? অবশ্যই লম্ব দূরত্ব, কিন্তু এটা হচ্ছে মিনিমাম দূরত্ব। তার মানে আমাদের এই 1 নাম্বার কেসের জন্য কিন্তু সে এভাবে গেলে হবে না,
তাকে এক্স্যাক্টলি এইভাবেই যেতে হবে। এটাকেই বলা হয় আসলে মিনিমাম দূরত্ব নদী পারাপার। এবার তুমি আরও দেখতে পারো হ্যাঁ, মিনিমাম দূরত্ব যে কথা, এটাই কিন্তু স্রোতের লম্ব। দেখো স্রোত তো ভাই ইউ, তার লম্ব না এটা? হ্যাঁ লম্ব। এটাকেই তুমি বলতে পারো কিন্তু সোজাসুজি পার হওয়া। এটাকেই তুমি বলতে পারো এইখান থেকে দেখো নদীর সে ঠিক ঠিক অপর পারে যাচ্ছে, তাই বলতে পারো ঠিক অপর পারে যাওয়া। এটাকেই তুমি বলতে পারো আড়াআড়ি যাওয়া। যদিও আবার বলি ভাইয়া আমরা কি বলি আড়াআড়ি মানে কোনাকুনি, কিন্তু আমাদের এই ভেক্টর অধ্যায়ে আড়াআড়ি এবং সোজাসুজি কি মিনিং আসলে একটাই, এটা ধরে নিও। আর লাস্ট ওয়ান প্রস্থ বরাবর, বুঝতেই পারতেছো এটা প্রস্থ বরাবরই যাচ্ছে। ধরতেছি ভাইয়া লব্ধি বেগটা হচ্ছে আর, ধরতেছি লব্ধি বেগটা হচ্ছে আর। নর্মালি এই জাতীয় ক্ষেত্রে অর্থাৎ আমাদের এই কেস নাম্বার 1-এর ক্ষেত্রে দুইটা পার্ট আননোন থাকে। তোমাকে এই ডি ইউ ভি এগুলো বলে দেয়, তোমার এই লব্ধি বেগের মানটা এইটা থাকে আননোন, এবং কত কোণে স্টার্ট করতে হবে এই পার্টটাও কিন্তু ভাই আননোন থাকে। কত কোণে নদীতে যাত্রা শুরু করতে হবে এই পার্টটাও কিন্তু আননোন থাকে। সো এই পার্টটা আমরা কীভাবে বের করতে পারি, এই পার্টটা আমরা কীভাবে বের করতে পারি একটু দেখে নিই। ওকে আচ্ছা, তার আগে বলো তো ভাই এই ক্ষেত্রে আমাদের থেটা এর ভ্যালু কত? একটু মনে করে দেখো, থেটা কি ছিল? লব্ধির সাথে পি, এক্ষেত্রে ইউ আর টি, লব্ধির সাথে ইউ এর মধ্যবর্তী কোণ, এটাই কিন্তু আমাদের থেটা। আমরা তো বলেই দিছি এটা কি মিনিমাম দূরত্বের ক্ষেত্র, তার মানে এখানে কিন্তু ভাই থেটা কত হবে? 90 ডিগ্রি হবে। কিন্তু আলফা হচ্ছে পুরাটা, আমরা যে বলতাম পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ ছিল আলফা, আর থেটা কি ছিল? লব্ধি এবং যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের থেটা প্রশ্নে গিভেন। সো এবার আমরা এই ডেটাগুলো হতে ট্রাই করি ভাই আমাদের এই সূত্রগুলো বের করার, এই আর এবং আলফা এর মানটুকু বের করার। আমরা কিন্তু ভাই অ্যাসাইনমেন্ট ছাড়াও বেশ কিছু পার্ট শিখে ফেলবো একসাথে। ওকে, তোমাকে এটা ফার্দার হেল্প করবে। আচ্ছা, এবার আমরা এই সূত্র ফেলতাম নর্মাল আমাদের ওই ট্যান থেটা সূত্র, আমরা কিন্তু একটু আগে পড়েছি। লেখার নিয়ম কি ছিল? লব্ধিটা যার সাথে থেটা কোণ করে, এক্ষেত্রে ইউ, সে নিচে একা, প্লাস ট্যানকে ভেঙে ফেললে সাইন মোট কোণ। মোট কোণ তো ভাই দেখো তো আলফাটা না, এই যে মোট কোণ বলতে কিন্তু এইটা মোট কোণ আলফা ডিভাইডেড বাই কজ মোট কোণ। ইউ বসছে, বাকি আছে কিন্তু ভি। এটা আমাদের সূত্র, ঠিক আছে। আর অ্যাসাইনমেন্টে কিন্তু ভাই তোমাকে এই পার্টটুকু লিখতে হবে। সো এই পার্টটা ভালো করে দেখো, কিন্তু অ্যাসাইনমেন্টে তোমাকে এই পার্টটুকু পুরোটা আসতে হবে। আচ্ছা, এখন আমাকে তো বলেই দিছে থেটার ভ্যালু কত? 90 ডিগ্রি। আমি এখানে বসায় ফেলি ভাই, থেটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। আর আমরা জানি tan 90 কত আসে? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িতকে ম্যাথমেটিক্যালি এমন লেখা যায় ভাইয়া সামথিং বাই জিরো। সামথিং বলতে তুমি 1 লিখতে পারো, 2 লিখতে পারো, 3 লিখতে পারো, আবার 0/0 লিখো না, মানে 0 ব্যতীত সামথিং বাই 0 লিখলেই হবে। এবার জাস্ট মাল্টিপ্লাই করে দাও। যদি মাল্টিপ্লাই করে দিই আমরা 1 ইন্টু এই পুরোটা, তার মানে যা আছে হুবহু বসবে, ইকুয়াল টু 0 ইন্টু সামথিং। তার মানে কত হবে? 0 ইন্টু সামথিং, তো 0ই চলে আসবে। আমার উদ্দেশ্য ভাই এখান থেকে আমি আলফা বের করবো। তাহলে দেখো তো আলফা কীভাবে বের করা যায়? যদি ইউটা ওই পারে যায় কেমন হবে? মাইনাস ইউ হয়ে যাবে কিন্তু, অর্থাৎ ভি কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ। এখান থেকে আলফা কত আসে একটু খেয়াল করো। আগে আমি ভিটাকে ভাগ করে দিই, আমি এখানেই ভিটাকে ভাগ করে দিলাম। দেন কজ ওই পারে গেলে কজ ইনভার্স হয়ে যাবে, তার মানে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এই যে এটা হলো আমাদের সূত্র। তোমাকে ভাইয়া যদি পরীক্ষা আসে, যদি বোর্ড পরীক্ষাও হয়, পরীক্ষায় যদি এই সূত্র ইউজ করতে হয়, তুমি কিন্তু পুরো এখান থেকে আসবা। আমাদের ক্লাসে আমি যেটা একবার দেখাই ফেলছি, আমি ম্যাথ করার সময় ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করবো। বাট তোমরা কিন্তু পরীক্ষা আসলে এখান থেকেই আগাবা। সূত্র হচ্ছে স্টার্টিং কোণ, নদীটা মিনিমাম দূরত্বে পারাপার হইতে হলে তোমার কোনটা কত হবে? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ইউ এর পরিচয় স্রোতের বেগ, ভি এর পরিচয় মাঝি বা নৌকার বেগ। সো আশা করি ব্যাপারটা আমরা একটু বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমাদের এই পার্টটুকু হয়ে গেল। আচ্ছা, আর বাকি রইল আমাদের এই যে লব্ধির মানটুকু বের করা। এইটা আমরা কীভাবে বের করতে পারি ভাইয়া? এই পার্টটা আমরা খুব সহজে বের করতে পারি যদি আমরা একটু এটাকে আবার আঁকাই। এটাকে আমি একটু ড্র করে নতুন করে, হ্যাঁ আমি এই পার্টটুকু একটু ড্র করে নিই। তার আগে তোমরা ভিডিওটা পজ করে এগুলো একটু উঠানো তো ভাইয়া, যদি কোনো পার্ট তুলার থাকে একটু তুলে নাও। আচ্ছা, এবার আমি এই পার্টটুকুকে একটু আবার আঁকাই, ভালো করে আঁকাই। সো এই ছিল আমাদের ইউ, এই হচ্ছে আমাদের ভি, আর এই হচ্ছে আমাদের লব্ধি আর। আমরা জানি লব্ধি কেমন হয়? এদের সামান্তরিকের, এদের দ্বারা গঠিত সামান্তরিকের কর্ণ বরাবর। যদি সামান্তরিকটা আমি কমপ্লিট করতাম, এটা মোটামুটি এমন হইতো।
সামন্তরিটা কমপ্লিট করলাম। এবার একটু খেয়াল করো তো, এই পার্টটুকু যদি ভি হয় তার অপোজিট এটা না, এটাও কিন্তু ভাইয়া ভি হবে। আর যেহেতু এই পার্টটুকু লম্ব ছিল, আমরা এই যে সমবাহু ত্রিভুজটা, এই সমবাহু বললে কেন, সমকোণী আর কি, এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজে কিন্তু আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। যদি পিথাগোরাস অ্যাপ্লাই করে ফেলি, এবার দেখো তাহলে ভি কত আসে, মানে পিথাগোরাস অ্যাপ্লাই করলে ভাইয়া অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার মানে ইউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইখান থেকে আর আসবে হচ্ছে গিয়ে রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটাও একটা সূত্র, তাই বলে রাখি এই সূত্রটা আমাদের অ্যাসাইনমেন্টে লাগবে না, এটা আমাদের অ্যাসাইনমেন্টে লাগবে না, তারপর দেখা রাখলাম, যেহেতু প্রাসঙ্গিক ব্যাপার জানতে কোনো সমস্যা নেই। ওকে, বাট এটা কিন্তু লাগবে, আমাদের অ্যাসাইনমেন্ট করতে হলে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, এটা লাগবে না। তাহলে ভাইয়া আমরা এই পার্টটুকু একটু তুলে নিই। আমাদের এর পরবর্তী পার্টটা হচ্ছে একটা ইন জেনারেল সূত্র। এই সূত্রটা আমাদের 3টা কেসেই লাগবে, অর্থাৎ আমি পার্টটা মুছে ফেলছি যে মিনিমাম দূরত্ব ওই ক্ষেত্রেও লাগবে, মিনিমাম টাইম ওই ক্ষেত্রেও লাগবে, এবং অন্যান্য এই ক্ষেত্রেও লাগবে। মানে এটা হচ্ছে এই দুটো পার্ট তুমি দেখবো হচ্ছে কি নদী নৌকার সকল অঙ্কের জন্যই প্রযোজ্য এমন দুটো সূত্র, এবং এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের অবশ্যই লাগবে নদী পারাপারের ক্ষেত্রে, যে কোনো অঙ্কে এগুলো দিয়ে করা খুব বেটার। বাই দ্য ওয়ে আমরা দেখি এবার কি বলতেছি। সো আগের মতোই ভাইয়া আমাদের নদীর প্রস্থ ধরে নিচ্ছি ডি, স্রোতের বেগ ইউ, এবং ধরি ভাইয়া মাঝির বেগ হচ্ছে গিয়ে ভি, মাঝির বেগ বা নৌকার বেগ, এবং স্রোত ও মাঝি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। লব্ধি কোণ দিকে হবে, আলটিমেটলি মাঝি যাবে হচ্ছে এই সামান্তরিকের কর্ণ বরাবর, ধরি মাঝি ভাইয়া মোটামুটি এই দিকে গেল, কথার কথা এই দিকে গেল। এখন কিছু পয়েন্টকে আমরা মার্ক করতে পারি। প্রথমত হচ্ছে এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। এখন দেখি তো ভাই স্টার্টিং পয়েন্টের ঠিক অপোজিট পয়েন্ট কোনটা, দেখো স্টার্টিং পয়েন্টের ঠিক অপর প্রান্ত কিন্তু এইটা। এখান থেকে মাঝি যেই পরিমাণ দূরে গিয়ে পৌঁছালো বা যেই পরিমাণ দূরে গিয়ে থামলো, ওই দূরত্বকে মনে করে আমি এক্স বলতেছি, ওই দূরত্বকে মনে করে আমি এক্স নামে ডাকতেছি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই এক্সের মানটা কত, এবং নদী পার হতে মাঝির কতক্ষণ লাগে। এগুলো আমরা প্রুফ করে দেখাবো না, জাস্ট বলে দিচ্ছি, এটাতে মনে রেখো। হ্যাঁ, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে নদী পার হওয়ার সময়, নদী পার হতে হলে সকল ক্ষেত্রে, এই তিনটা ক্ষেত্রেই সূত্র হচ্ছে ভাইয়া নদী পারাপারের টাইম টি, এটা হবে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। কি বললাম? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। আমি আবার একটু বলি কোনটার পরিচয় কি। টি হচ্ছে নদী পার হওয়ার সময়, ডি তো বুঝতেই পারতেছো নদীর প্রস্থ, ভি হচ্ছে কিন্তু ভাই মাঝির বেগ। আমাদের নদী পার হওয়ার টাইম বের করতে হলে স্রোতের বেগ কখনোই লাগে না। আর সাইন আলফা, এই আলফা হচ্ছে ওই যে স্রোতের সাথে কত কোণে মাঝি স্টার্ট করলো, স্রোতের সাথে কত কোণে মাঝি যাত্রা শুরু করলো। তাহলে এই ব্যাপারটা বুঝে গেছে। আর লাস্ট ওয়ান, ঠিক অপর প্রান্ত হতে, মানে এই যাত্রাবিন্দুর ঠিক অপর প্রান্ত হতে মাঝি যেখানে গিয়ে পৌঁছালো তার দূরত্ব যদি বের করতে হয় কখনো, এটা আমাদের লাগবে না, বাট তারপরে বলে ফেলতেছি এটা কত হবে। এই এক্স হবে আসলে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু এই যে আগে পেলাম না টাইমটা, হ্যাঁ এই টাইমটা। তার মানে এই এক্স বের করার সূত্র হচ্ছে স্রোতের বেগ প্লাস ভি কজ আলফা ইন্টু নদী পার হওয়ার টাইম। এই সূত্রগুলো ভাই নর্মালি আমাদের লাগে, বাট আমাদের অ্যাসাইনমেন্টের জন্য আপাতত প্রথমটা পারলেই হবে। বাট আমরা যেহেতু ভাই শেখার জন্য পড়তেছি, সবগুলাই কিন্তু পড়বো, সবগুলাই কিন্তু ভালো করে পড়তে হবে। তাহলে আশা করি ভাইয়া এই পার্টটুকু বুঝে গেল। এখন আমি একটু এই মিনিমাম টাইম নিয়ে কথা বলি, ঠিক আছে? তাহলে আমি এবার এই নিচের পার্টটাকে মুছে ফেলতেছি, এই পার্টটাকে আমি এখন মুছে ফেলতেছি। এইবার দেখো দেখি ফর টি মিনিমাম যদি আমার মিনিমাম টাইম লাগে, আমরা ধরে নিব ভাইয়া এই ডি তো পরিবর্তনশীল না, নদীর ক্ষেত্রে কি ডি কনস্ট্যান্ট, এবং মাঝির বেগ এটাও ধরে নিব কনস্ট্যান্ট। প্রথমত ডি তো ভাই সারা জীবনই কনস্ট্যান্ট থাকবে, নর্মালি ডি কি থাকবে কনস্ট্যান্ট, আর এও ধরে নিব মাঝির বেগটাও কনস্ট্যান্ট, শুধুমাত্র এই আলফাটা হচ্ছে ভেরিয়েবল। তবে আলফাটাকে ভ্যারি করে, আলফাটাকে পরিবর্তন করে টিটাকে মিনিমাম করতে চাচ্ছি। বলো ভাইয়া টি কখন মিনিমাম হবে? একটা ভগ্নাংশ ভাইয়া তখনই মিনিমাম হয় যদি এটার নিচের পার্টটুকু ম্যাক্সিমাম হয়। বুঝতেই পারো একটা ভগ্নাংশের কি নিচের পার্টটুকু বড় হইলে ওভারঅল মানটা কি কমে যায় না?
তার মানে আমার এই পার্টটুকু কি হইতে হবে, ম্যাক্স হইতে হবে। কিন্তু টি মিনিমাম হওয়ার জন্য এই পার্টটুকু ম্যাক্স হতে হবে। আর তোমরাই বলো সাইনের সর্বোচ্চ মান কত, তা হচ্ছে +1। এটাকে আমি 1 বানায় ফেলবো। তার মানে টি মিনিমাম হচ্ছে গিয়ে ডি ডিভাইডেড বাই ভি ইন্টু 1 আর লেখার দরকার নেই, এটাই হচ্ছে মিনিমাম টাইম। আর ওই ক্ষেত্রে দেখেন কখন হবে, যদি আমার সাইন আলফার মান ম্যাক্সিমাম হয়, মানে সাইন আলফার মান 1 হয়। আর আমরা অবশ্যই জানি সাইন আলফা 1 হওয়া মানে হচ্ছে আলফা 90 ডিগ্রি। এর অর্থ কি হলো, এর অর্থ হলো তোমাকে কিন্তু এরকম যে এই মনে করলা ইউ আর ভিটা ঠিক এর লম্ব বরাবর হইতে হবে। যদি মাঝি স্রোতের ঠিক লম্ব বরাবরই স্টার্ট করে, এই যে আলফা 90 ডিগ্রি না, সরি, যদি মাঝি স্রোতের ঠিক লম্ব বরাবরই স্টার্ট করে, ওই ক্ষেত্রেই টাইমটা হবে মিনিমাম। বুঝে গেল? তাহলে আমাদের মোটামুটি নদী নৌকা থেকে এই পার্টটুকু অবধি পারতে হবে। আর আমরা যখন অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো সলভ করব তখন এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। বাট এই থিওরিটুকু ভাই জানা খুবই ম্যান্ডেটরি। তোমার শেখার জন্য এই থিওরি পার্টটুকু পারা খুবই ইম্পর্টেন্ট। আশা করি এই পার্টটুকু বুঝতে পারছি। আমাদের পরবর্তী থিওরির পার্টটুকু। এবার দেখো, মনে করো এটা আমাদের একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ XYZ, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা XYZ। এখানে তোমাদের একটু বলে রাখি ভাই, এই পার্টটা মনে রাখবা কিন্তু। হ্যাঁ, তুমি XYZটা কিন্তু ভাই র্যান্ডমলি দিতে পারো বা চুজ করতে পারো। এই কোথায় তুমি এক্স দিবা তোমার ইচ্ছা। তুমি এখানেও কিন্তু এক্স দিতে পারো, তুমি এখানেও এক্স দিতে পারো, বা তুমি কি এখানেও এক্স দিতে পারো, কোনো ভুল নাই। কিন্তু এক্স লেখার পরে YZটা কিন্তু তোমাকে একটু চিন্তা করে লিখতে হবে। তা হচ্ছে এগুলো অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ লিখতে হয়। এটা এক্স লিখলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু লিখতে হবে। অর্থাৎ এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। বা এটা এক্স হলে আবার ভাই কি নিয়ম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটা এক্স হলে এটা ওয়াই, এটা জেড লিখতে হবে। তুমি যদি এমন লিখে ফেলো ভাইয়া, যদি এক্স লিখে এটা ওয়াই লিখো, এটা জেড লিখো, এটা কিন্তু ভাই লেখা ভুল যাবে, এটা লেখা ঠিক না। প্রশ্ন আসতে পারে ভাই কেন ভুল? কারণ হচ্ছে তুমি যদি ক্লকওয়াইজ লিখো তোমার কিন্তু ডান হাতি স্ক্রু নিয়মটার কাজ করবে না। আমরা তো জানি ভাই I × J = K হয়, ওই ব্যাপারটা তখন আর কাজ করবে না। দ্যাটস ওয়াই এটা এভাবে লেখা যায় না, এটাকে অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজই লিখতে হয়। আচ্ছা, তাহলে আমি এগুলোকে মুছে ফেলি। এবার দেখো, এভাবে XYZ দেওয়া আছে, আমরা সবাই জানি যে এক্স অক্ষ বরাবর কে থাকে, এক্স অক্ষ বরাবর থাকে হচ্ছে আমাদের একক ভেক্টর I, ওয়াই অক্ষে থাকে হচ্ছে জে, আর জেড অক্ষে থাকে হচ্ছে কে। এগুলো কিন্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর। এগুলাকে বলা হয় আয়ত্ত একক ভেক্টর। এই যে I, J, K এগুলাকে বলা হয়ে থাকে আয়ত্ত একক ভেক্টর। এখন মনে করি যে কোনো একটা বিন্দু দেওয়া আছে P বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x, y, z। আর মূল বিন্দু আমাদের ও মূল বিন্দু, অরিজিন ওখান থেকে আসছে ও। যদি বলি ভাইয়া এই P বিন্দুর অবস্থান ভেক্টরটা কত, তাহলে কীভাবে বলবো? এই P বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে গিয়ে OP ভেক্টর, তাই না? এটা লেখার স্টাইলটা হচ্ছে ভাইয়া জাস্ট কি হবে, এক্স ওয়াই জেড থাকবে না, প্রত্যেকের সাথে I, J এবং K অ্যাড হয়ে যাবে। তার মানে এক্স লিখে সাথে হবে I, ওয়াই লিখে সাথে হবে জে, ওয়াই লিখে সাথে হবে জে, এবং জেড লিখে সাথে হবে কে। এটা আমরা জানি। এটাকে আমরা সংক্ষেপে কি লিখি ভাইয়া? আমরা আর দ্বারা লিখি। আর হচ্ছে মনে করো একটা অবস্থান ভেক্টর, কথার কথা পি এর অবস্থান ভেক্টর আর লিখলাম। আর যদি বলি ভাই আর এর ভ্যালু কত, কোনো ভেক্টরের মানকে লেখার জন্য ভেক্টরটা লিখে একটা মড দিতে হয়, অথবা তুমি চাইলে সিম্পলি আর লিখতে পারো, এটাও কিন্তু ভেক্টরের মানকেই ইন্ডিকেট করবে। তখন একটা রুট দিবা। নিয়ম হচ্ছে ভাই I এর সহগ স্কোয়ার, জে এর সহগ স্কোয়ার এবং কে এর সহগ স্কোয়ার, এগুলোর যোগফল, অর্থাৎ এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। এই তো এটা হচ্ছে ভেক্টর লেখার উপায়, এটা হচ্ছে ভেক্টরের মান লেখার উপায়। আর আমরা জানি একক ভেক্টর কাকে বলে ভাইয়া? ইউনিট ভেক্টর। একক ভেক্টরটা হচ্ছে কোনো একটা ভেক্টরকে, মনে করলে এ একটা ভেক্টর ছিল, কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে, কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে এই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর পাওয়া যায়। একে আমরা ক্যাপ দ্বারা লিখে থাকি। সুতরাং যদি বলা হইতো ভাইয়া আর বরাবর একটা অবস্থান ভেক্টর লিখো, তাহলে কি করবো ভাইয়া? আর কে তার মান দিয়ে ভাগ করে দিব, তাই না? একটা ছোট্ট এক্সাম্পল দিই ভাইয়া। মনে করি এভাবে দেওয়া আছে, যে কোনো একটা বিন্দু 2, 3, -4,
প্রশ্ন হচ্ছে ভাইয়া এই বিন্দুর অবস্থান ভেক্টরের মান কত, এই বিন্দুর অবস্থান ভেক্টরের মান কত। ধরি অবস্থান ভেক্টরটা ধরার কথা পি ধরতেছি পি, তাহলে ভাইয়া পি লেখার উপায় কি হবে, পি হবে সিম্পলি এখানে আই এখানে জে এখানে কে অ্যাড করে দিব, অর্থাৎ 2i প্লাস 3j মাইনাস 4k। আর যদি বলি ভাইয়া পি এর ভ্যালু কত, তখন কত করতে হবে ভাইয়া, রুট ওভার অফ 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার এবং মাইনাস 4 হোল স্কোয়ার মানে 16। এটা কিন্তু মাইনাস 4 লেখা হোল স্কোয়ার, ওইখান থেকে ভাই খুব সহজে লিখতে পারো এখানে 13 যোগ 16, তাই না, বা এখানে বলতে 25 যোগ 4 রুট ওভার অফ 29। এই তো চলে আসছে আমাদের, এভাবে এটা লিখতে হবে। তোমরা এগুলো অবশ্যই জানো, বাট আমি আবার একটু রিকল করে দিচ্ছি। আচ্ছা, এই পার্টটুকু হয়ে গেলে আমাদের পরবর্তী পার্টটা হচ্ছে বা ক্রস গুণন। আমাদের অ্যাসাইনমেন্টে ডট গুণনের কোনো পার্ট নাই, মেইনলি রয়েছে হচ্ছে ক্রস গুণনের পার্টটুকু। সো ওইটা একটু বলে ফেলি হ্যাঁ, যে ক্রস গুণন কাকে বলে। আমাদের বই এভাবে লেখা থাকে, দুটি ভেক্টরের যে গুণনে গুণফল একটা ভেক্টর রাশি এবং গুণফলের মান ভেক্টরগুলোর মান ও তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান, তাকেই বলা হয় ক্রস গুণফল। ব্যাপারটা অনেক বড় মনে হচ্ছে, বাট লিখলে খুব সহজ মনে হবে। দেখো কি বললাম, দুটি ভেক্টরের যে গুণনে, তাহলে এ আর বি ধরো ভেক্টর, এদের যে গুণনে গুণফল একটা ভেক্টর রাশি, মানে গুণফলের একটা দিক থাকবে, দিককে মনে করো আমি এটা দিয়ে লিখতেছি। দুটি ভেক্টরের যে গুণনে গুণফল একটা ভেক্টর রাশি এবং এই গুণফলের মান হবে ভেক্টরগুলার মান, এ এর মানকে আমি এ লিখতেছি, বি এর মানকে বি লিখতেছি, এবং এদের মধ্যবর্তী কোণের সাইন এর গুণফলের সমান। এই গুণটাকেই বলা হয়ে থাকে ভেক্টর গুণন, এটাকেই বলা হয়ে থাকে ভেক্টর গুণন, বা এটাকেই বলা হয়ে থাকে ক্রস গুণন। কেন বলা হয় ক্রস গুণন, কারণ মাঝে আমি করি কি ক্রস দিয়ে দিই। এটাই হচ্ছে ভাই ক্রস গুণনের ডেফিনিশন। এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থেটা, সাথে হচ্ছে ইটা, ইটা হচ্ছে দিককে বোঝাচ্ছে। আমরা জানি ডান হাতি স্ক্রু নিয়ম থেকে এই দিক বের করতে হয়। এনিওয়ে, যদি আমাকে এখান থেকে ভাই এভাবে না দিয়ে ভেক্টরগুলোকে উপাংশে ভেঙে দেয়, মনে করলা এ ভেক্টরটা উপাংশে ভাঙা আছে, অর্থাৎ আই জে কে দেওয়া আছে, মনে করলা এ এক্স আই, এ ওয়াই জে এবং এ জেড কে। আর বি ভেক্টরটা মনে করে এভাবে দেওয়া আছে, বি এক্স আই, বি ওয়াই জে এবং বি জেড কে, উপাংশে ভাঙা আছে। ওই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি দেখো তো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর লেখার নিয়মটা হচ্ছে এটা নির্ণায়ক বানাবা। প্রথমেই ভাইয়া আই জে কে এই পার্টটুকু লিখতে হবে, অতঃপর জাস্ট এই যে যেটা আগে আছে তার সহগগুলো আগে লিখবা, যেটা পরে আছে তার সহগগুলো পরে লিখবা। তার মানে যেহেতু এ আগে আছে, এ এর সহগগুলো আমরা লিখে ফেলবো। সুতরাং এখানে হবে এ এক্স, এ ওয়াই, এ জেড, নিচে হবে গিয়ে বিটা অর্থাৎ বি এক্স, বি ওয়াই, বি জেড। এই তো এটা হচ্ছে ক্রস গুণফল লেখার নিয়ম। আচ্ছা, আর লাস্ট ওয়ান, তা হচ্ছে ঘন সামান্তরিক, বা এক কথায় বললে ঘনবস্তু। তোমার কোনো একটা ঘনবস্তু বলে দিলে ভাই, এই ঘনবস্তুর ক্ষেত্রফল আবার কীভাবে নির্ণয় করতে হবে। মনে করলা তোমার একটা ঘনবস্তু দেওয়া আছে, আমি এটা ড্র করা ট্রাই করি। হ্যাঁ, একটা ঘনবস্তু দেওয়া আছে, লাইক ধরি আমরা এই একটা ঘনবস্তু আমাদের, ঠিক আছে, তুমি যেভাবে ড্র করো, ড্র করতে পারলেই হয়েছে। একটা ঘনবস্তু, মনে করি এই ঘনবস্তুর তিনটা বাহু দিয়ে তিনটা ভেক্টর নির্দেশ করতেছে। মনে করি ভাইয়া এই দিক বরাবর কাজ করতেছে হচ্ছে এ ভেক্টরটা, এই দিকে কাজ করে মনে করি বি ভেক্টরটা, আর উপরে কাজ করতেছে মনে করি সি ভেক্টরটা। তখন এর ভলিউম কত হবে, এই ঘনবস্তুর আয়তন কত হবে, এটা আমরা একবারে লিখতে পারি ভাই। এর আয়তন আসলে হবে, এটার ভলিউম আসলে হবে গিয়ে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফল, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফল সাথে হচ্ছে আরেকটার ডট গুণফল। তুমি এটাকে অন্যভাবে করতে পারো, অর্থাৎ বি ক্রস সি করলাম মনে করো, সাথে হচ্ছে ডট করো এ কে। হ্যাঁ, এটাও ঠিক আছে। তুমি এভাবেও লিখতে পারো, সি ক্রস এ সাথে হচ্ছে গিয়ে বি ডট গুণন। বাট এটা করা বেশ কষ্ট হয়, কারণ ক্রস গুণ করতে হয়, পরে আবার ডট গুণ করতে হয়। এর থেকে যেটা ভালো হয় ভাইয়া, আমরা নির্ণায়ক বানায় ফেলতে পারি একটা, নির্ণায়ক বানিয়ে দেন আমরা করবো কি প্রত্যেকটা ভেক্টরের সহগগুলো লিখে ফেলবো। তার মানে নর্মাল নিয়ম ভাইয়া, এ এক্স, এ ওয়াই, এ জেড, বি এক্স, বি ওয়াই, বি জেড, সি এক্স, সি ওয়াই, সি জেড। তুমি চাইলে এগুলোকে মানে চেঞ্জ করতে পারো অর্ডারটা, তোমার ইচ্ছা। সো এটাই হচ্ছে আমাদের আয়তন নির্ণয়ের ফর্মুলা।
আর যদি কখনো ভাইয়া আয়তন নেগেটিভ চলে আসে তোমরা কি বলবা, যে আয়তন তো নেগেটিভ হইতে পারে না, তখন তোমার ধনাত্মক মানটুকু নিবা। বুঝা গেল? যদি কখনো আয়তন বের করতে হয়, আমরা আয়তনের মানে নেগেটিভ চলে আসলে কি করবো, ধনাত্মক মানটুকুই নিব। আচ্ছা, তাহলে এইটুকু হলো আমাদের আয়তন নিয়ে কথা। এটা কীভাবে আসছে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তুমি এভাবে ভাবতে পারো যে ভাইয়া আমি আরেকটা পার্টি একটু বলে নিই তাহলে ভালো হবে। তা হচ্ছে আমরা কিন্তু এই ক্রস গুণন দিয়ে চাইলে যে কোনো মানে চাইলে আমরা সামান্তরিক বলো কিংবা ত্রিভুজ বলো এগুলার ক্ষেত্রফলও বের করতে পারি। কীভাবে, ওই পার্টটা একটু দেখায় দিই ভাইয়া। মনে করো তোমার একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দেওয়া, কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর ইন্ডিকেট করতেছে। তো এইদিকে এ ভেক্টর, এইদিকে বি ভেক্টর। মনে করি মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। তার আগে আমাকে বলো তো ভাইয়া, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের এরিয়া, ইহার সূত্রটা কি? একটু চিন্তা করলেই বুঝবো ভাইয়া, সামান্তরিকের ক্ষেত্রফল আসলে হয় লম্ব ইন্টু ভূমি, বা ভূমি ইন্টু লম্ব, যাই তুমি বলো, আমি ভূমির আগে বলি, ভূমি ইন্টু লম্ব। তাহলে এখানে ভূমি কত ভাইয়া? ভূমি হচ্ছে সিম্পলি এ ভেক্টরের মান, তার মানে এ লিখবো। আর লম্ব কিন্তু ভাইয়া এর শীর্ষ থেকে একটা লম্ব আঁকাইতে হবে। এখন দেখো অতিভুজ যদি হয় বি, এই কোণ থাকে থেটা, আমরা কিন্তু জানি অতিভুজ সামথিং দেয়া থাকলে লম্ব কত হয়, অতিভুজ দেয়া থাকলে লম্ব কিন্তু হয় গিয়ে বি সাইন থেটা। আর বিশ্বাস না হলে তুমি এখানে এই উপরে ত্রিভুজে সাইন ফেলে দেখো, পেয়ে যাবা। তুমি দেখো করে দেখো, এইচ ইকুয়াল টু এটা চলে আসবে, এইচ ইকুয়াল টু বি সাইন থেটা। তাহলে লম্ব কত হবে ভাইয়া? লম্ব হবে কিন্তু বি সাইন থেটা, বি সাইন থেটা। আর দেখো তো ভাইয়া এ বি সাইন থেটা, এটা কিন্তু ক্রস বলতে পারি এমিলিক্সেস, হ্যাঁ এটা কিন্তু ক্রস গুণন না আবার, কারণ স্কেলার রাশির মধ্যে তার ক্রস গুণ হয় না, এটা তো ভেক্টরের মান আর কি। তাহলে এ বি সাইন থেটা, দেখো তো ভাইয়া এ বি সাইন থেটা তুমি কোথাও দেখছো? দেখছো কিন্তু এটা আর কিছুই না, এটা হচ্ছে ক্রস গুণফলের মানটুকু। কিন্তু কেন মানটুকু হলো ভাইয়া? বিকজ এ ক্রস বি যদি ভেক্টর সহ থাকতো, ভেক্টর সহ বললে এর মান বি এর মান সাইন মধ্যবর্তী কোণ সাথে হইতো গিয়ে ইটা। আর যদি আমরা এ ক্রস বি এর শুধুমাত্র মান নিয়ে কাজ করি তখন কত হবে? এ বি সাইন থেটা, এইটা কার থাকবে না। দ্যাটস ওয়াই কি এই পার্টটুকু এটা বলতে পারি। বুঝা গেল? তার মানে দুইটা ভেক্টর যদি কোনো সামান্তরিকের বাহু ইন্ডিকেট করে তার ক্ষেত্রফল কত হবে? এ ক্রস বি এর মান। অনুরূপভাবে আমরা আরও কিছু পার্ট দেখে ফেলতে পারি যেগুলো আমাদের অ্যাসাইনমেন্টে লাগবে। এবার দেখো ভাইয়া কি বলতেছি আমরা, যে এই পার্টটা জাস্ট সামারিগুলো যেগুলো আমাদের লাগবে আর কি। এ ও বি কোনো সামান্তরিকের দুইটা বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল কত হবে। আমরা মাত্রই প্রমাণ করলাম দুইটা বাহু নির্দেশ করলে কিন্তু ভাইয়া ক্ষেত্রফল এমন হয়, বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল আসলে হবে গিয়ে এ ক্রস বি এর মানে ক্রস গুণফলের মান, ক্রস গুণফলের মান। বাট যদি ভাই সামান্তরিকের কর্ণ হইতো, যদি মনে করো এ আর বি এমন না হয়, যদি এমন হইতো একটা সামান্তরিক দেয়া আছে, এর একটা কর্ণ হচ্ছে এ, এই কর্ণ মনে করো বি, কর্ণ দেওয়া আছে বাহু দেওয়া নাই, ওই ক্ষেত্রে গিয়ে ক্ষেত্রফলটা হতো হাফ ইন্টু এ ক্রস বি। তার মানে ক্রস গুণফল আগের মতোই করতে হবে, মানও বের করতে হবে, জাস্ট 2 দিয়ে ভাগ করতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান, যদি ত্রিভুজের দুটা বাহু নির্দেশ করে, মনে করলা এই একটা বাহু এই একটা বাহু, এটা ধরো এ ভেক্টর এটা ধরো বি ভেক্টর, ত্রিভুজের দুইটা বাহুকে ইন্ডিকেট করলে ওই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? ওই ক্ষেত্রেও ভাইয়া হাফ ইন্টু ক্রস গুণফলের মান, হাফ ইন্টু এ ক্রস বি। সো আমরা এই ব্যাপারগুলো যেন ভাইয়া ভালো করে মনে রাখতে পারি। এদের মধ্যে আমাদের অ্যাসাইনমেন্টের জন্য নিচেরটা লাগবে, ঠিক আছে? এটা আমাদের অ্যাসাইনমেন্টে এসেছে। ওকে, সো আশা করি আমরা এই থিওরি পার্টটুকু কভার করতে পারলাম। তাহলে এই পার্টটুকু দেখলে একটু ভালো করে প্র্যাকটিস করো, তুমি নিজে থেকে এবার অ্যাসাইনমেন্টটা করতে পারবা। আর তখন প্রবলেম হইলে আমাদের অ্যাসাইনমেন্টের ক্লাসটা দেখে নিব আমরা। ওকে, সো এতক্ষণ ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।